আপনার চারপাশে কেউ নেই তো? একদম একা হয়ে বসুন, দরজায় ছিটকিনি লাগিয়ে, কারণ এই গল্পটা সকলের সামনে শোনার মতো নয়। এটা আমার জীবনের সেই লুকোনো অধ্যায় যা আমি আজও কারো কাছে বলতে পারিনি। আমার নাম পিয়া। আমার বাড়ি বাঁকুড়ার এক ছোট্ট গ্রামে। গ্রামের নাম না হয় নাই বললাম। বিয়ে হয়েছিল তখন আমি খুবই ছোট, সবে কলেজে পা রেখেছি। জীবন নিয়ে তেমন কোনো ভাবনা ছিল না, আর 10টা বাঙালি মেয়ের মতোই আমারও স্বপ্ন ছিল একটা সুখী সংসার, ভালোবাসার স্বামী। কিন্তু ভাগ্যের খেলা বড়ই অদ্ভুত, আর মানুষের মন তার চেয়েও বেশি বিচিত্র। আমার স্বামী প্রসেনজিৎ শহরে চাকরি করে, বিয়ের পরপরই চলে গিয়েছিল। বছরে 2-1বার ছুটি পেলে আসত, মাসখানেক থেকে আবার ফিরে যেত। আমাদের শ্বশুর বাড়িটা বেশ বড়, যৌথ পরিবার যাকে বলে। শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ সবাই মিলেমিশে একসাথেই থাকি। প্রথম খুব লাগত, নতুন পরিবেশ, নতুন মানুষ, সবাই আপন করে নিলেও প্রসেনজিতের অভাবটা খুব বেশি অনুভব করতাম। রাতের বেলা একা বিছানায় শুয়ে কত কেঁদেছি, কিন্তু কাঁদতে কাঁদতে একসময় মনে হলো এটা তো আমার নিয়তি, মেনে নিতেই হবে। দিনের বেলা সংসারের কাজ, শাশুড়ির সাথে গল্পগুজব, ননদের সাথে খুনসুটি করে সময় কাটাতাম। আর আমার দেওর রূপম, সে ছিল সবার ছোট, আমার থেকে বছর 3-এর ছোট হবে। তখন সবে স্কুল পার করে কলেজে ঢুকেছে, হালকা দাড়ি গোঁফ সবে উঠতে শুরু করেছে, কিন্তু চেহারায় একটা বাচ্চাদের মতো সারল্য তখনও ছিল। রূপমের সাথে প্রথম দিকে আমার তেমন একটা কথা হতো না। সে তার পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকত, আমিও আমার নতুন বউয়ের দায়িত্ব পালনে ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে আমাদের মধ্যে একটা সহজ সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। সংসারের অনেক ছোটখাটো কাজে রূপম আমাকে সাহায্য করত। যেমন শাশুড়িমা যখন বিশ্রাম নিতেন, আমি রান্নাঘরে একা কাজ করতাম, তখন রূপম এসে টুক করে কিছু একটা এগিয়ে দিত, বা বাজারের ব্যাগটা এনে রান্নাঘরের দরজায় রেখে দিত। প্রথম দিকে এগুলোর তেমন কোনো অর্থ ছিল না আমার কাছে, স্বাভাবিক সৌজন্যবোধই মনে হতো। কিন্তু তার চোখের গভীরতা, তার তাকানোর ভঙ্গিটা একটু অন্যরকম ছিল। আমি তখন বুঝিনি ওটা কি। আমার শরীরটা বরাবরই একটু ভারী, কিন্তু ছিপছিপে নয়। ব্লাউজের ওপর দিয়ে শাড়ির আঁচলটা সামান্য সরে গেলে বুকের ভাঁজটা স্পষ্ট হতো। আমি সচেতন ছিলাম নিজের শরীর সম্পর্কে, তাই সবসময় সযত্নে শাড়ির আঁচলটা টেনে রাখতাম। কিন্তু রূপম যেন এই ছোট্ট ছোট্ট অসতর্ক মুহূর্তগুলো ঠিক ধরে ফেলত। যখন আমি রান্নাঘরে ঝুঁকে কাজ করতাম বা উঠোনে কলতলায় বাসন মাজতাম, তখন অনুভব করতাম একজোড়া চোখ যেন আমার ওপর স্থির হয়ে আছে। পিছন ফিরে তাকালে দেখতাম রূপম হয়তো উঠোনের এক কোণে দাঁড়িয়ে গাছের দিকে তাকিয়ে আছে, অথবা নিজের মোবাইলটা দেখছে। কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলতো সে আমার দিকেই দেখছে। আমার বুকে একটা চাপা অস্বস্তি অনুভব করতাম, সাথে একটা অদ্ভুত শিহরণও। একদিন বিকেলবেলা প্রসেনজিৎ আসার কথা ছিল 2 দিন পর। আমি বারান্দায় বসে সেলাই করছিলাম। রূপম তখন পাশেই তার পড়াটা শেষ করে উঠে আসছিল। আচমকা তার হাত থেকে বইগুলো পড়ে গেল। আমি নিচু হয়ে সেগুলোকে কুড়িয়ে দিতে গেলাম, আর ঠিক তখনই আমার শাড়ির আঁচলটা বুক থেকে সরে গিয়ে আমার পেটের অনেকটা অংশ আর কোমরের দিকটা অনাবৃত করে দিল। আমি তাড়াতাড়ি শাড়ির আঁচলটা টেনে নিতে নিতে চোখ তুলে রূপমের দিকে তাকালাম। দেখলাম তার চোখ দুটো যেন হঠাৎ জ্বলে উঠেছে, একটা গভীর দৃষ্টি যা আমি আগে কখনো দেখিনি। দ্রুত সে চোখ নামিয়ে নিল, কিন্তু সেই এক ঝলক দৃষ্টিতে যেন এক পৃথিবী লুকিয়েছিল। আমার গালে রক্ত ছলকে উঠল, আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। মনে হলো যেন আমার শরীরের প্রতিটি অঙ্গে সেই দৃষ্টির উষ্ণতা লেগে আছে। আমি তাড়াতাড়ি বইগুলো তার হাতে দিয়ে ভেতরে চলে গেলাম। সেদিন রাতে আমার ঘুম আসছিল না। রূপমের সেই চোখের দৃষ্টি আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল, একটা অজানা অনুভূতি যা আমাকে অস্থির করে তুলছিল। একদিন আমাদের গ্রামের পাশে মেলা বসেছিল। প্রতি বছরই এই মেলা বসে, পরিবারের সবাই মিলে সেখানে যাই। সেদিন আমার শাশুড়িমা অসুস্থ থাকায় তিনি আর শ্বশুরমশাই যাননি। ননদেরা আর রূপম মিলে ঠিক করল আমরা 4 জনই যাব। আমি প্রথম দিকে যেতে চাইছিলাম না, কারণ প্রসেনজিৎ ছিল না।
কিন্তু ননদেরা জেদ ধরায় শেষ পর্যন্ত রাজি হতে হলো। মেলায় গিয়ে চারিদিকে মানুষের ভিড়, ধাক্কাধাক্কি করে হাঁটতে হচ্ছিল। আমার ননদ দুটো একটু এগিয়ে গিয়েছিল ভিড়ের মধ্যে, আমি আর রূপম পেছনে ছিলাম। হঠাৎ ভিড়ের চাপে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। রূপম সঙ্গে সঙ্গে তার হাতটা আমার কোমরের কাছে এনে আমাকে ধরে ধরল। সেই স্পর্শটা ছিল ক্ষণিকের, কিন্তু আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার হাতের উষ্ণতা আমার শাড়ির উপর দিয়েও যেন আমি অনুভব করতে পারছিলাম। আমি সোজা হয়ে দাঁড়ালাম আর রূপমও তার হাতটা সরিয়ে নিল। কিন্তু আমাদের চোখাচোখি হতে আমি তার চোখে আবার সেই আগুনটা দেখতে পেলাম, একটা নীরব ভাষা যা আমাদের দুজনের মধ্যে অদৃশ্য একটা বাঁধন তৈরি করে দিল। মেলায় আমার মন আর বসছিল না, বারবার রূপমের হাতের সেই স্পর্শটা মনে পড়ছিল। বাড়ি ফেরার পথেও খুব একটা কথা হয়নি আমাদের মধ্যে। একটা অদ্ভুত নীরবতা আমাদের ঘিরে ছিল, যা অন্য দুজন ননদ হয়তো লক্ষ্যই করেনি। দিন যেতে লাগল, আর এই গোপন আকর্ষণটা যেন আরও তীব্র হতে শুরু করল। রূপম এখন প্রায়ই আমার কাছাকাছি আসত, কখনো পড়ার নাম করে আমার কাছে এসে বসত, কখনো টুকিটাকি কথা বলার ছলে আমার দিকে ঝুঁকে আসত। আমি লক্ষ্য করতাম, সে যখন আমার কথা শোনে তখন তার চোখ দুটি আমার ঠোঁট, আমার গলা, আমার ব্লাউজের ফাঁকে উকি দেওয়া সামান্য বুকের অংশ এইগুলোর উপর দিয়ে ঘুরে বেড়াত। আমি ইচ্ছা করেই মাঝে মাঝে একটু অসতর্ক হতাম, যেন নিজের অজান্তে তার আকর্ষণ বাড়ানোর চেষ্টা করতাম। যখন কাপড় শুকাতে দিতাম ছাদে, বাতাস যদি আমার শাড়ির আঁচল উড়িয়ে দিত, আমি সাথে সাথে তা ঠিক করতাম না। হয়তো দেখতাম রূপম লুকিয়ে দেখছে কিনা। হ্যাঁ, দেখত। আর সেই দেখা আমাকে এক অদ্ভুত আনন্দ দিত, এক নিষিদ্ধ সুখ। এক বিকেলে আমি স্নান সেরে ছাদে চুল শুকাতে গিয়েছিলাম। সেদিন বিদ্যুৎ ছিল না, তাই ফ্যান চালানোও যাচ্ছিল না। আমি ভিজে চুলগুলো খোলা রেখেই বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমার গা থেকে জলের ফোঁটাগুলো টুপটুপ করে পড়ছিল। ভিজে শাড়িটা আমার শরীরের সাথে সেটেছিল। আমার প্রতিটি বাঁক যেন স্পষ্ট হয়ে উঠছিল। হঠাৎ দেখি রূপম হাতে এক মগ জল নিয়ে ছাদ থেকে নেমে আসছে। আমাকে দেখে সে থমকে দাঁড়ালো। তার চোখ দুটো স্থির হয়ে গেল আমার ওপর। আমাদের দুজনের মাঝে কয়েক ফুট দূরত্ব, কিন্তু সেই দূরত্ব যেন নিমেষেই ঘুচে গেল। তার চোখে আমি কামনা দেখতে পাচ্ছিলাম, স্পষ্ট, অপ্রতিরোধ্য কামনা। আমার ভেতরেও একটা তীব্র তাড়না অনুভব করলাম। কিন্তু সমাজে আমরা ভাসুর বৌদি, এই সম্পর্ক অকল্পনীয়। আমি তাড়াতাড়ি পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। সে নিচু স্বরে ডাকল, ভাবি। আমি ফিরে তাকালাম। তার গলার স্বর যেন কেমন ভেজা ভেজা, তাতে একটা আকুতি ছিল। সে কিছু বলতে পারল না, শুধু অপলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না, দ্রুত নিচে নেমে এলাম। আমার সারা শরীর কাঁপছিল। সেদিন রাতে প্রসেনজিৎকে খুব মনে পড়ছিল, কিন্তু প্রসেনজিতের স্মৃতিতেও যেন রূপমের ছায়া পড়ছিল। একদিন রূপম আমাকে একটা মোবাইল ফোন কিনে দিল। বলল, ভাবি, তোমার একটা ফোন দরকার, বাবা মা বা দাদার সাথে দরকার লাগলে কথা বলতে পারবে। আমি অবাক হলাম, কেন সে নিজে থেকে আমাকে ফোন কিনে দিল? আমার নিজের ফোন ছিল, কিন্তু সেটা সাধারণ ফোন, স্মার্টফোন নয়। সে আমাকে একটা ভালো স্মার্টফোন কিনে দিল। আমার মনে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। তবে কি সে আমার সাথে যোগাযোগ করতে চাইছে? প্রথম ফোনটা নিয়ে আমি খুব একটা ব্যবহার করতাম না, কিন্তু রূপম নিজেই একদিন এসে আমাকে শিখিয়ে দিল কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়, কিভাবে মেসেজ পাঠাতে হয়। তারপর থেকে সে প্রায়ই আমাকে মেসেজ পাঠানো শুরু করলো। প্রথমে সাধারণ মেসেজ, যেমন খাবার খেয়েছো ভাবি, তোমার শরীর ভালো আছে তো? কিন্তু ধীরে ধীরে মেসেজগুলোর ভাষা পাল্টাতে শুরু করলো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছিল, তোমার হাসিটা আমার খুব ভালো লাগে। এই ধরনের মেসেজগুলো আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি জাগাতো। আমি জানি এগুলো ঠিক নয়, কিন্তু মন মানতে চাইতো না। একদিন রাতে প্রসেনজিৎ ফোন করেছিল। আমি যখন প্রসেনজিতের সাথে কথা বলছিলাম, তখন রূপম আমাদের ঘরে এলো কিছু একটা খুঁজতে। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, আর প্রসেনজিতের সাথে কথা শেষ করে ফোনটা রেখে দিলাম। রূপম তখনও আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, কিছু খুঁজছিস? সে আমার দিকে এগিয়ে এসে নিচু গলায় বলল, তুমি দাদার সাথে কথা বলার সময় খুব খুশি ছিলে। আমি বললাম, স্বামী তো, খুশি তো হবই। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল,
কতদিন পর পর আসে দাদা, তোমার কি একলা লাগে না? তার প্রশ্নটা আমার বুকের গভীরে বিঁধে গেল। হ্যাঁ, একলা তো লাগেই, খুব একলা লাগে। আমি চুপ করে রইলাম। সে আমার আরও কাছে এসে দাঁড়ালো। তার শ্বাস প্রশ্বাস আমি অনুভব করতে পারছিলাম। তার শরীরের মৃদু উষ্ণতা আমার শরীরে একটা শিহরণ জাগাচ্ছিল। সে হঠাৎ করেই আমার হাতটা ধরে ফেলল। আমি চমকে উঠলাম। হাতটা ছাড়াতে চাইলাম, কিন্তু তার হাতের বাঁধন ছিল দৃঢ়। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, জানি তুমিও আমাকে অনুভব করো ভাবি, জানি তুমিও আমাকে চাও। তার কথাগুলো শুনে আমার সারা শরীর অবশ হয়ে আসছিল। আমি চোখ নামিয়ে নিলাম। সে আমার হাতটা আরও শক্ত করে ধরে আমাকে নিজের দিকে টানল। আমাদের শরীরের দূরত্ব কমে এলো। আমার মাথাটা তার বুকের কাছে চড়ে গেল। আমি তার হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন অনুভব করতে পারছিলাম। একটা অদ্ভুত মাদকতা আমাকে ঘিরে ধরছিল। আমি কিছুই বলতে পারছিলাম না। আমার ভেতরটা এক তীব্র যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল। মন বলছিল এ ভুল, এ মহাপাপ। শরীর বলছিল এই উষ্ণতা, এই আশ্রয় আমার কত দিনের আকাঙ্ক্ষা। সেদিন রাতে আমাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু স্পর্শ আর চোখের ভাষা ছিল। আমার মনটা বেতৃষ্ণায় ভরে উঠছিল নিজের প্রতি, কিন্তু একই সাথে রূপমের প্রতি এক তীব্র আকর্ষণ আমাকে গ্রাস করছিল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু নিজেকে থামাতে পারছিলাম না। পরের দিন থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে যেতে শুরু করলো। আমাদের মধ্যে এখন প্রায়ই কথা হতো, ইশারায়, স্পর্শে। সংসারের অজুহাতে সে আমার কাছে আসতো, আর আমি তাকে বাধা দিতাম না। কখনো কখনো সে আমার হাত ধরত, কখনো আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিত যখন কেউ দেখত না। একবার রাতের বেলা সবাই যখন ঘুমিয়েছিল, সে মেসেজ করল, ভাবি ঘুমিয়েছ? আমি উত্তর দিলাম না। সে লিখল, আমি তোমার ঘরে আসছি। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি জানি এটা ভুল, কিন্তু আমার মন সায় দিল। আমি দরজাটা খুলে রাখলাম। কয়েক মিনিট পরেই সে সন্তর্পণে আমার ঘরে ঢুকল। ঘরের আলো ছিল নিভানো, শুধু চাঁদের আলো আসছিল জানালা দিয়ে। সে আমার পাশে এসে বিছানায় বসল। আমরা দুজন চুপ করেছিলাম কিছুক্ষণ। তারপর সে আমার হাতটা তুলে নিজের গালে রাখল। তার গালে হালকা দাড়ি, স্পর্শটা খুব নরম লাগছিল। সে আমার হাতটা চুম্বন করল। আমার চোখে জল চলে এলো। এতদিনের জমানো একাকিত্ব, চাপা কষ্ট যেন বাঁধ ভেঙে পেরিয়ে আসতে চাইছিল। সে আমাকে আরও কাছে টেনে নিল। আমার মাথাটা তার কাঁধে রাখল। আমরা দীর্ঘক্ষণ সেভাবেই বসেছিলাম, কোনো কথা না বলে। শুধু আমাদের নিঃশ্বাস আর হৃৎস্পন্দনের শব্দই যেন সেই নীরবতাকে আরও গভীর করে তুলছিল। একদিন প্রসেনজিৎ আসার কথা ছিল। তার ট্রেন লেট হওয়ায় সে একদিন পর আসবে বলে জানালো। আমরা সবাই সেটা জানতাম, কিন্তু সেদিন সন্ধ্যায় যখন আমি একলা ছাদের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিলাম, রূপম এসে দাঁড়ালো আমার পাশে। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো, যেন আমাদের শরীরের মধ্যে আর কোনো ভাগ নেই। আমার বুকের ভেতরটা কাঁপছিল। সে আমার কাঁধে হাত রাখল। আমি বাধা দিতে পারলাম না। তার হাতের উষ্ণতা আমার পোশাক ভেদ করে আমার ত্বকে প্রবেশ করছিল। সে আমার চিবুক ধরে আলতো করে আমার মুখটা তার দিকে ঘোরালো। তার চোখে একটা গভীর আবেগ, এক অব্যক্ত আকাঙ্ক্ষা। সে আমার কপালে একটা হালকা চুম্বন করল। আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমি একটা গভীর খাদে পড়ে যাচ্ছি, আর কোনোভাবে নিজেকে আটকাতে পারছি না। এই মুহূর্তগুলো ছিল এক নিষিদ্ধ নেশার মতো। আমি জানতাম এই সম্পর্ক আমাদের সমাজের চোখে ঘোর অপরাধ, কিন্তু তার উষ্ণতা, তার স্পর্শ, তার নীরব ভাষা আমার একাকী জীবনে এমন এক শূন্যস্থান পূরণ করছিল, যা হয়তো প্রসেনজিৎ নিজেও কখনো পূরণ করতে পারেনি। আমাদের এই লুকানো সম্পর্কটা একটা ঘুণ পোকার মতো আমার সংসারটাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। দিনের বেলা আমি স্বাভাবিকভাবে সবার সাথে মেলামেশা করতাম, সংসারের সব কাজ করতাম, কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত বা যখন রূপম আর আমি কোনো নির্জন স্থানে একাকী হতাম, তখন আমাদের ভেতরের পশুটা জেগে উঠত। অবশ্য আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হইনি, কিন্তু আমাদের মানসিক নৈকট্য, আমাদের একে অপরের প্রতি আকর্ষণ, আমাদের স্পর্শ আর ইশারায় বলা কথাগুলো কোনো শারীরিক সম্পর্ক থেকে কম কিছু ছিল না। বরং এর মধ্যে একটা তীব্র উত্তেজনা ছিল, কারণ সবটা ছিল লুকানো,
গোপন। রূপম প্রায়ই আমার শরীরের প্রশংসা করত, আমার চুলের গন্ধ নিত, আমার শাড়ির আঁচলটা সযত্নে ঠিক করে দিত। কিন্তু তার চোখে থাকত এক গভীর ক্ষুধা। আমি জানি তার এই ক্ষুধাটা শুধুমাত্র শারীরিক নয়, মানসিকও। সে আমার মধ্যে কি খুঁজে পেত আমি জানি না। হয়তো সেও নিজের জীবনে একাকী ছিল, বা তার বয়সের একটা চাপা উত্তেজনা ছিল। কিন্তু আমি কেন এমন ভুল করছি? একদিন দুপুরে শাশুড়ি মা ঘুমোচ্ছিলেন, ননদেরা স্কুলে গিয়েছিল। আমি রান্নাঘরে কাজ করছিলাম। রূপম হঠাৎ পেছন থেকে এসে আমার কোমরটা আলতো করে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, আমার সারা শরীর যেন জমে গেল। আমি ফিসফিস করে বললাম, ছি, কেউ দেখে ফেললে কি হবে? সে আমার কাঁধে মুখ রেখে বলল, কেউ নেই ভাবি, কেউ নেই। তার গরম নিঃশ্বাস আমার কানে এসে লাগছিল। আমি যেন দুর্বল হয়ে যাচ্ছিলাম। তার হাত দুটো আমার পেটের উপর আলতোভাবে ঘুরে বেড়াচ্ছিল। আমার সারা শরীরে যেন আগুন ধরে যাচ্ছিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরটা যেন তার ইচ্ছের কাছে বশ্যতা স্বীকার করছিল। এমন স্পর্শ, এমন কাছে আসা আমি আগে কখনো অনুভব করিনি। আমার স্বামী প্রসেনজিৎ আমাকে ভালোবাসত, কিন্তু তার ভালোবাসায় এমন তীব্র আকাঙ্ক্ষা ছিল না, এমন উন্মাদনা ছিল না। রূপম যেন আমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধুকপোকানি অনুভব করতে পারছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমি এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি, যেখান থেকে ফিরে আসা হয়তো সম্ভব নয়। আমাদের এই গোপন সম্পর্কটার একটা চরম মুহূর্ত এসেছিল। প্রসেনজিৎ বাড়ি এসেছিল। সে খুবই ক্লান্ত ছিল, তাই দিনের বেলায় বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। আমি তার জন্য চা করে নিয়ে যাচ্ছিলাম। রূপম তখন পাশেই তার ঘরের বারান্দায় বসে বই পড়ছিল। আমি যখন প্রসেনজিতের ঘরে ঢুকতে যাচ্ছিলাম, রূপম হঠাৎ করে আমাকে থামালো। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা। সে নিচু স্বরে বলল, ভাবি, আজ রাতে আমি তোমার ঘরে আসব। আমি চমকে উঠলাম। প্রসেনজিৎ ঘরে আসে এমন কথা বলছে? আমি মাথা নেড়ে না বললাম, কিন্তু আমার চোখ দুটি তার আকর্ষণ এড়াতে পারছিল না। সে আমার হাতটা ধরল, তার আঙুলগুলো আমার হাতের ওপর আলতোভাবে ঘোরালো। আমি অনুভব করলাম তার এই স্পর্শটা যেন আমাকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে। সে ফিসফিস করে বলল, আমি জানি তুমিও চাও। তারপর সে আমার হাতটা ছেড়ে দ্রুত নিজের ঘরে চলে গেল। আমি তখনও সেখানেই দাঁড়িয়েছিলাম। আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার বুকের ভেতরটা যেন এক তুমুল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। প্রসেনজিতের ঘরে চা নিয়ে যেতেই সে আমার দিকে তাকিয়ে হাসল। আমি জোর করে হাসার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমার ভেতরের সব পাপ আমার মুখমণ্ডলে ফুটে উঠছে। সেই রাতে আমার ঘুম আসেনি। প্রসেনজিৎ আমার পাশেই ঘুমিয়েছিল, কিন্তু আমার মনটা রূপমের কাছে চলে গিয়েছিল। সে কি আসবে? আমি দরজাটা কি খুলে রাখব? আমার ভেতরটা এক তীব্র অপরাধবোধ আর তীব্র আকাঙ্ক্ষার দ্বন্দ্বে জর্জরিত ছিল। আমি জানতাম যদি সে আসে তবে আমি হয়তো নিজেকে আটকাতে পারবো না। এই লুকানো আকর্ষণ আমাকে এমনভাবে গ্রাস করেছিল যে আমি আমার সমস্ত বিবেক, আমার সমস্ত নীতিবোধ ভুলে যাচ্ছিলাম। রাত গভীর হলো। আমি শুনতে পাচ্ছিলাম বাইরের কুকুরগুলো মাঝে মাঝে ডাকছে, ঝিঝি পোকার একঘেয়ে শব্দ। আমার হৃৎস্পন্দন যেন সেই নীরবতাকেও ছাপিয়ে যাচ্ছিল। হঠাৎ দরজায় একটা মৃদু শব্দ হলো। আমি বিছানায় উঠে বসলাম। রূপম কি এলো? আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। হ্যাঁ, সে দাঁড়িয়েছিল। তার চোখে এক গভীর শূন্যতা, এক তীব্র বেদনা। সে ফিসফিস করে বলল, আমি আর পারছি না ভাবি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি তাকে ভেতরে আসতে বললাম না, কারণ প্রসেনজিৎ পাশেই ঘুমিয়েছিল। সে শুধু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ঘুরে চলে গেল। সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। আমার মনটা আরও বেশি দ্বিধায় ভরে গেল। এই সম্পর্কটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই টানাপড়েন, এই লুকানো সম্পর্কটা আমার জীবনে এক গভীর পরিবর্তন নিয়ে এসেছিল। আমি একদিকে প্রসেনজিতের প্রতি আমার দায়িত্ব এবং সমাজের প্রতি আমার দায়বদ্ধতা নিয়ে ভাবতাম। অন্যদিকে রূপমের প্রতি আমার আকর্ষণটা আমাকে এক তীব্র অপরাধবোধের জন্ম দিত, কিন্তু একই সাথে এক অদ্ভুত সুখও দিত। আমি বুঝতে পারছিলাম আমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। এই গোপন সম্পর্কের মূল্য একদিন আমাকে দিতে হবে, আর সেই মূল্যটা হবে খুব বেশি। হয়তো আমার সংসার ভাঙবে, হয়তো সমাজে আমার কোনো সম্মান থাকবে না।
আমি রূপমের সাথে কথা বলা কমিয়ে দিলাম, তার মেসেজের উত্তর দেওয়া বন্ধ করে দিলাম। সে অবাক হলো, কষ্ট পেল, কিন্তু আমি জানতাম এটাই ঠিক পথ। প্রথম দিকে সে খুব জেদ ধরত, আমার কাছে আসার চেষ্টা করত, কিন্তু আমি কঠোরভাবে নিজেকে দূরে রাখতাম। আমার মনে হতো যেন আমি এক আগুনের ওপর দাঁড়িয়ে আছি, আর যে কোনো মুহূর্তে আমি পুড়ে ছাই হয়ে যেতে পারি। আমার মন স্থির হলো, আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসব। একদিন আমি রূপমের সাথে একা কথা বলার সুযোগ খুঁজলাম। সেদিন দুপুরে সবাই বাইরে গিয়েছিল, শুধু আমি আর রূপম বাড়িতে ছিলাম। আমি তাকে আমার ঘরে ডাকলাম। সে আমার ঘরে এলো, তার চোখে এক প্রত্যাশার ঝিলিক। আমি তাকে বসতে বললাম, সে বসল। আমি তার দিকে তাকিয়ে বললাম, রূপম, আমরা যা করছি তা ভুল, এটা ঠিক নয়। আমরা দেওর বৌদি, এই সম্পর্কের একটা পবিত্রতা আছে, সম্মান আছে, আমরা এই সীমা অতিক্রম করতে পারি না। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু ভাবি, আমি তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, হ্যাঁ, আমি জানি আমি তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করি, কিন্তু এটা ভালোবাসা নয়, এটা একাকিত্বের ফল। আমি যখন একা ছিলাম তখন তুমি আমার পাশে ছিলে, আমার অভাব পূরণ করেছিলে, কিন্তু এটা ভুল পথ রূপম, এই পথে কোনো ভবিষ্যৎ নেই, শুধু ধ্বংস আছে। রূপম আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তার চোখে জল ভরে আসছিল। সে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে আমার হাতটা ধরল। সে ফিসফিস করে বলল, তাহলে কি সব শেষ? আমি তার হাতটা ছাড়িয়ে নিলাম। আমার মনটা পাথর হয়ে গিয়েছিল। আমি বললাম, রূপম, আমি তোমার বড় ভাবি, তোমার দাদার স্ত্রী। এই সম্মানটা আমাদের দুজনেরই রক্ষা করতে হবে। আমি চাই না আমাদের জন্য আমাদের পরিবারে কোনো সমস্যা হোক। আমি চাই না প্রসেনজিৎ কোনো কষ্ট পাক। সে আমার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। সেই দিন থেকে আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। সে আমার সাথে খুব একটা কথা বলতো না, আমাকে এড়িয়ে চলত। আমিও চেষ্টা করতাম নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু ভেতরে ভেতরে আমার মনটা খুব কষ্ট পেত। আমি জানতাম আমি সঠিক কাজ করেছি, কিন্তু সেই সিদ্ধান্তটা আমার জন্য সহজ ছিল না। আমার জীবনটা আবার আগের মতো একঘেয়ে হয়ে গেল। প্রসেনজিতের অভাবটা আবার তীব্রভাবে অনুভব করতে শুরু করলাম, কিন্তু এবার আমি একা থাকতে শিখলাম। নিজের ভেতরের এই শূন্যতাটা পূরণ করার জন্য আমি এখন আর কোনো নিষিদ্ধ সম্পর্কের দিকে ঝুঁকে পড়ি না, বরং আমি নিজের জন্য কিছু কাজ করতে শুরু করলাম। সেলাইয়ের কাজ, গ্রামের মহিলাদের সাথে মিলেমিশে কিছু সমাজসেবার কাজ। নিজেকে ব্যস্ত রাখলে মনটা অন্যদিকে থাকত। আস্তে আস্তে রূপমও স্বাভাবিক হতে শুরু করল। সে এখন আমাকে সম্মান করে, ঠিক একজন বড় ভাবির মতোই। তার চোখে আর সেই আগের কামনার আগুন দেখা যায় না। এখন তার চোখে আমি শুধুই শ্রদ্ধা আর ভালোবাসা দেখতে পাই, সেই ভালোবাসার যা একজন ছোট ভাইয়ের তার বড় ভাবির প্রতি থাকে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মন দুর্বল হয়ে যায়, যখন আবেগ সমস্ত বিচার বুদ্ধিকে ছাপিয়ে যায়, কিন্তু সেই সময় নিজেকে সংযত রাখাটা খুব জরুরি। একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে। আমি শিখেছি যে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে, আর সেই ভালোবাসায় যেন কোনো লুকানো অন্ধকার না থাকে। জীবনের প্রতিটা সম্পর্ককেই সম্মান করতে হয়, তাদের নিজস্ব সীমারেখা থাকে। সেই সীমারেখা পার করলে সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়, আর ফলস্বরূপ কেবল কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই থাকে না। আমাদের সমাজ আমাদের জন্য কিছু নিয়মকানুন তৈরি করেছে, সেগুলো হয়তো অনেক সময় কঠিন মনে হয়, কিন্তু সেগুলো আমাদের ভালোর জন্যই। কারণ যদি এই নিয়মগুলো না থাকতো তাহলে সমাজটা অরাজকতায় ভরে যেত। এখন আমি আমার জীবনটাকে নতুন করে দেখছি। আমি জানি আমার একাকিত্ব এখনও আছে, কিন্তু এখন আমি সেই একাকিত্বকে ভয় পাই না। আমি জানি আমার জীবনে আরও অনেক কিছু করার আছে, নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আছে। এই গোপন সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাই আমাকে শান্তি দিয়েছে, আমাকে মুক্তি দিয়েছে। হয়তো এখনো অনেক পথ বাকি,
কিন্তু এখন আমি সেই পথটা নিজেই তৈরি করতে শিখেছি, নিজের মূল্যবোধ আর নীতির ওপর ভরসা করে। এই যে আমি আপনাদের সাথে আমার গল্পটা শেয়ার করলাম, এতে আমার বুকের ভেতরের একটা বড় পাথর যেন নেমে গেল। আশা করি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমি আরও এমন অনেক জীবনমুখী গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি।